গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। আজকে আমরা কথা বলবো গতকাল সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে 2016 সালের নিয়োগ সংক্রান্ত যে কেসটি উঠেছিল সেই কেসটির বিষয়ে। প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন। প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি কথা এখানে যা উঠে এসেছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং কেন এক্ষেত্রে স্টে অর্ডার পড়ল না সেই বিষয়টিও আলোচনা করব। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আ এটি মাননীয় প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় এবং তার সঙ্গে ছিলেন জে.বি. পারদিওয়ালা এবং মনোজ মিশ্র। এই ৩ জনের দ্বারা সংগঠিত কোর্ট রুম নাম্বার 1 সুপ্রিম কোর্ট, সেখানে কেসটি উঠেছিল। এবং এই কেসের ক্ষেত্রে যিনি মূলত বেশি করে কথা বলেছিলেন ফর দ্য স্টেট সাইড, স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রাকেশ দ্বিবেদী এবং যারা চাকরিহারা যোগ্য প্রার্থী তাদের হয়ে মুকুল রোহতাগি স্যার কথা বলেছিলেন। তো এখানে প্রথমেই যখন কেসটি সুপ্রিম কোর্টে হিয়ারিং শুরু হয়, তো প্রথমে কিন্তু রাকেশ দ্বিবেদী স্যার তিনি কথা বলছিলেন এবং তার আ কথার বিষয় আরকি, তিনি যেই বিষয়গুলো বলেছিলেন সেটি হচ্ছে যে আ যেখানে কিছু যোগ্য এবং অযোগ্য মিশ্রিত আছে, সেখানে কি করে পুরো প্যানেলটিকে সেট অ্যাসাইড করা হয় বা পুরো প্যানেলটিকে বাতিল করা হয়। তো তখন মাননীয় বিচারপতি বেশ কিছু কথা তিনি সেখানে বলেন। মাননীয় বিচারপতির কথাগুলো প্রথম থেকেই তিনি আ খুব ভালোভাবে সূক্ষ্মভাবে কিন্তু কেস স্টাডি করেছেন এবং স্টাডি করে তিনি বললেন যে এই বিষয়গুলো একদম ফার্স্ট সেন্টেন্স ছিল যে, নাইসাকে যে ওএমআর চেক করার বরাত দেওয়া হয়েছিল এটি ১০০% ভুলভাবে এবং ভুল উপায়ে দেওয়া হয়েছিল নাইসাকে। এবং তারপরে তিনি উল্লেখ করেছিলেন যে এই প্যানেল বহির্ভূত যারা প্যানেলে নেই, তা সত্ত্বেও যে তাদের নিয়োগ দেওয়া হয়েছে, এটা তো ১০০% জালিয়াতি। এর থেকে তো বড় কোনো জালিয়াতি হতে পারে না। এরপরেই চলে আসে অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্ট কিন্তু মূলত নিয়োগ করেছে, তাদের এগেইনস্ট এ একটা অর্ডার ছিল, সেই অর্ডারের জন্যই। কারণ কথোপকথনে বোঝা গেল। সেখানে আ যিনি রাকেশ দ্বিবেদী ছিলেন তিনি বললেন যে স্টেট গভর্নমেন্টের এগেইনস্ট এ একটা অর্ডার আছে যে স্টেট গভর্নমেন্টের যেটা ক্যাবিনেট পাস করেছিল সুপার নিউমেরিক পোস্ট পদে নিয়োগের জন্য। তো এই অর্ডারটি আ কি করে সম্ভব হতে পারে? উকিল মহাশয় বলেন যে, "কারণ কি?" বলছে, "এখনো তো এখানে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টগুলো যে ক্রিয়েট করা হয়েছে তাতে তো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তাহলে যেই বিষয়টা কাউকে নিয়োগ দেওয়াই হলো না, তাহলে এক্ষেত্রে কি করে তাদের বিরুদ্ধে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে বা এটসেট্রা, এটসেট্রা।" তখন মাননীয় প্রধান বিচারপতি মহাশয় বলেন যে, "কিন্তু আপনারা যেখানে দেখলেন প্যানেল বহির্ভূত নিয়োগ হচ্ছে এবং নিয়োগটি ১০০% জালিয়াতি, তারপরে সুপার নিউমেরিক পোস্ট কিভাবে এটি ক্রিয়েট করা হয়? কি করে ক্রিয়েট করা হয়?" এটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন যে যেখানে আ সরকার দেখতে পাচ্ছেন, রাজ্য সরকার দেখতে পাচ্ছে যে আ কিছু প্যানেল বহির্ভূত মানুষ ছিল বা আরো অন্যান্যভাবে ছিল। যেই দুর্নীতিগুলোর প্রশ্ন উঠেছে, সেই দুর্নীতিগুলোর ক্ষেত্রে কিন্তু স্টেটের যিনি আ অ্যাডভোকেট ছিলেন তিনিও কিন্তু মান্যতা দিলেন এবং তিনি বলে দিলেন, যখন ওই ডিসপিউটেড দের কথা বলা হলো তিনি কিন্তু স্পষ্টভাবে বললেন যে, "এগুলো আমরা অস্বীকার করছি না।" এর অর্থ আ স্টেট মান্যতা দিচ্ছে যে এই জালিয়াতিগুলো হয়েছে। যদিও সেটা আগেও মান্যতা দিয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি। তো আ যেহেতু স্টেট মান্যতা দিয়েছে, তো তখন তারপরে আ বললেন যে, "স্টেট মান্যতা দেওয়ার পরে আপনারা কিভাবে এই সুপার নিউমেরিক পোস্টগুলো ইয়ে করেন, আ ক্রিয়েট করেন?" তো আপনারা প্রত্যেকেই জানেন যে যখন এটার জন্য আন্দোলন হয়েছিল, র‍্যাংক জাম্প করে চাকরি হয়েছিল। তো তারা আসলে স্টেট গভর্নমেন্ট ভেবেছিল যে কিছু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করব এবং ক্রিয়েট করে যারা রাস্তায় নেমেছে আন্দোলন করতে তাদের সবাইকে চাকরি দিব, তাহলে আর হয়তো কারো কোনো প্রশ্ন থাকবে না। পরে কিন্তু এই সুপার নিউমেরিক পদ ক্রিয়েট করা যে অত্যন্ত একটি ভুল পদক্ষেপ ছিল তা কিন্তু প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে এটা বোঝাই যাচ্ছে এবং স্পষ্ট যারা বেনিয়ম করে চাকরি পেয়েছিল তাদেরকে আড়াল করার জন্য এই সুপার নিউমেরিক পোস্ট, এটা নিয়ে কোনো
সন্দেহ নেই। কারণ তাদেরকে বরখাস্ত না করার জন্যই কিন্তু সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। এবারে আসি। তো তারপরে রাকেশ দ্বিবেদী বলেন যে আ একটি যখন কোনো চাকরির ক্ষেত্রে পোস্ট ক্রিয়েশন করা হয়, তো পোস্ট ক্রিয়েশন এর সম্পূর্ণ আ মন্ত্রিসভার ওখানে যুক্ত থাকে। যুক্ত থাকে হচ্ছে বিভিন্ন আমলারা। তাহলে এখন ইলেকশনের মাঝখানে এই যে রায় যদি কার্যকর করা হয় তাহলে তো গোটা ক্যাবিনেট জেলে চলে যেতে পারে। বিচারপতি এই বিষয়টিকে তিনি মান্যতা দেন এবং তিনি মান্যতা দিয়ে বলেন যে, "এই অর্ডারটিকে এই মুহূর্তে আমরা স্টে করছি।" অর্থাৎ যারা সুপারনিউমেরিক পোস্টের সঙ্গে রিলেটেড আছেন, তো তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন এ নিতে পারে সিবিআই বা তাদের বিরুদ্ধে তদন্ত এই মুহূর্তে তার উপরে স্থগিতাদেশ পড়েছে। এখন এদের বিরুদ্ধে স্থগিতাদেশের দুটো ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে আপাতত। ব্যাকগ্রাউন্ড নাম্বার 1 যে এই মুহূর্তে যেহেতু ইলেকশন চলছে, তো ইলেকশনের মুহূর্তে একটা স্টেট গভর্নমেন্টের পুরো ক্যাবিনেটকে জেলে যাওয়ার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য তাদের ইলেকশনের সুযোগ হয়তো দেওয়া হলো। পরবর্তীতে হয়তো আবার আ ইন্টারোগেশন করতে পারে। এরকম একটা কিছু আ সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ২য় নাম্বার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে, যেখানে রাকেশ দ্বিবেদী বারবার বলছিলেন যে, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে অর্ডার করা হচ্ছে, তো সুপার নিউমেরিক পোস্ট তো ইনভেন্ট করা হয়নি। অর্থাৎ এই পদগুলো ক্রিয়েট করা হলো, এই পদে কেবলমাত্র একজনকে নিয়োগ করা হয়েছে, যার নিয়োগটা কলকাতা হাইকোর্ট বৈধ ঘোষণা করেছেন। অতএব তো এই পোস্টে যেহেতু নিয়োগ করা হয়নি, তাই এটার উপরে কেন ইন্টারোগেশন হবে? যাই হোক, এরপরে যেই মূল বিষয়গুলি এখানে উঠে আসে সেটা হচ্ছে যে বিচারপতিকে মুকুল রোহতাগি স্যারের পক্ষ থেকে বারবার বলা হয় যে, "স্যার আমরা যোগ্য। আ আমাদেরকে কেন ইয়ে করা হচ্ছে, স্যাকড করা হচ্ছে? আমাদেরকে নেওয়া হোক। এই অর্ডারটা আপনি ইয়ে করেন, মানে অর্ডারটাকে আপনি স্টে করেন।" মুকুল রোহতাগি স্যার আস্ক করলেও বিচারপতি স্টে করেননি। কেন স্টে করেননি? বিষয়টা ব্যাখ্যা করছি। তো বিচারপতি বারবার বলেন যে, "ওএমআর নেই। মিরর ইমেজ নেই। অর্থাৎ ওএমআর এর মিরর ইমেজ নেই এবং আউট অফ প্যানেল নিয়োগ হয়েছে। তো এই যে যথাযথ ডকুমেন্টে নেই, তাহলে যে আপনারা যোগ্যদের হয়ে সওয়াল করছেন, তো কি করে যোগ্য অযোগ্য আলাদা করবেন? এটা কি আদৌ সম্ভব? তিনি কিন্তু আ এই ব্যাপারে কঠোর কোনো মন্তব্য করেননি, বরং তিনি জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞাসু মনোভাব ছিল বিচারপতির যে এটা কি সম্ভব? তখন আ চাকরিজীবীদের পক্ষে আইনজীবীরা, বেশ কয়েকজন আইনজীবী একটি কথা বলেন যে, "হ্যাঁ, এটি সম্ভব।" তার কারণ হচ্ছে আ ওএমআর নেই, মিরর ইমেজ নেই, এটা কথা ঠিক। কিন্তু অ এর রেসপেক্ট এ যে পেপারস আছে, সেই পেপারস গুলো তো কোর্টে আছে। কোর্টে জমা দেওয়া হয়েছে। সিবিআই এর পক্ষ থেকেও দেওয়া হয়েছে, আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং কোর্ট ওই পেপারস গুলোকে মান্যতা দিয়েছেন। আ পাশাপাশি এটা অবশ্যই বলে রাখা উচিত যে কোর্ট মান্যতা দিয়েছেন বলেই কিন্তু আজকে এই প্যানেল বাতিল হয়েছে। ওই তথ্যগুলো যদি কোর্ট মান্যতা না দিতেন তাহলে কিন্তু প্যানেল বাতিলের বিষয়টা উঠতো না। তো কোর্ট মান্যতা দিয়েছেন। এটি একটি বিগ ফ্যাক্ট। তো বিচারপতি এই ব্যাপারটাকে আন্ডার কনসিডারেশন নিয়েছেন যে ঠিক আছে, তাহলে আপনারা আমাদের কাছে একটা স্পষ্ট তালিকা দিন। অর্থাৎ এর আগে হাইকোর্টেও যে তালিকা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট, আ স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশন দুজনের পক্ষ থেকেই যেই ডকুমেন্টসগুলি অ্যাভেইলেবল আছে, এই ডকুমেন্টসগুলির ভিত্তিতে কোন নিয়োগটা কিভাবে হয়েছে, কোন জায়গায় দুর্নীতি হয়েছে, সেটার একটা স্পষ্ট তালিকা জমা করতে বলেছে এবং পরবর্তী সোমবারে এই শুনানি স্থির করা হয়েছে। তো এখন কাল থেকে সোশ্যাল মিডিয়া দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে যে হ্যাঁ, কলকাতা হাইকোর্ট তো এটি যথাযথভাবে বাতিল করেছে। যদি যথাযথ বাতিল না করে তাহলে কেন সুপ্রিম কোর্টের বিচারপতি স্টে দিলেন না? দেখুন, আ কোর্টে যখন আপনি কোনো বিষয় নিয়ে যাবেন, যে যতই মন্তব্য করুন যে ১ম ডেটে স্টে হবে, ৫ মিনিটের স্টে হবে, এসব রাজনৈতিক কথাবার্তা। কোর্টে কোন বিষয়টিতে কি স্টে হবে না হবে এটা বিচার করছে, আ এটা নির্ভর করছে বিচারপতির উপরে। তো এখন একটা হাইকোর্ট, একটা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ একটা অর্ডার পাস করেছে এবং এই অর্ডারটা সুপ্রিম কোর্টে গেছে। তো সেই অর্ডারটাকে না শুনে কি করে দেশের সর্বোচ্চ আদালত স্টে করতে পারে? কখনোই না। তো তাহলে এই যে আ গতকাল পর্যন্ত বিচারপতির কাছে যেটা ব্যাপার ছিল যে তাদের কাছে তো ডেটা নেই। কোন ডেটার ভিত্তিতে যোগ্য অযোগ্য আলাদা বলছেন? এবার কালকে যখন অ্যাডভোকেটরা প্রেজেন্ট করলেন যে না, ডেটা আছে। যে ডেটা আছে সেটা অথেন্টিক ডেটা এবং
কোর্ট ও সিবিআই মান্যতা দিয়েছে। তো এই ডেটার ভিত্তিতে আলাদা করা যাবে। তাহলে যখনই এই ডেটার ভিত্তিতে আলাদা করা যাবে, তার মানে আলাদা করে জমা দিতে হবে। এবার সঙ্গে, সঙ্গে তো ইনস্ট্যান্টলি সেটা সম্ভব হয় না। এখন স্টেট গভর্নমেন্ট, স্কুল সার্ভিস কমিশন তারা এই ডেটাগুলোর ভিত্তিতে জমা দেবেন আলাদা করে। তারপরে তাদের বিষয়ে কথা হবে। তাহলে স্টেপ পড়েনি যোগ্যদের ক্ষেত্রে। এটার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি রিজন হলো বিষয়টাকে ক্লিয়ার করার সুযোগ পাওয়া যায়নি। এর পরের হিয়ারিংয়ে বিষয়টা যখন ক্লিয়ার হবে, তখনই কিন্তু এই বিষয়ে বিচারপতির মনোভাবটা আসলে বোঝা যাবে। এখন এখানে আরো একটি বিষয় অত্যন্ত স্পষ্ট। যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন, সাদা খাতা হোক, মেয়াদোত্তীর্ণ প্যানেল হোক, আ এই চাকরিগুলোর ক্ষেত্রে না তো স্টেট গভর্নমেন্ট বাঁচানোর চেষ্টা করছে, আর না তো স্কুল সার্ভিস কমিশন বাঁচানোর চেষ্টা করছে। একটা খুব স্পষ্ট বিষয় যে আ সুপ্রিম কোর্টেও যেটুকু বোঝা গেল, এই অনিয়মের নিয়োগগুলো ধোপে টিকবে না এবং এদেরকে বাঁচাতে কেউই যাচ্ছে না আসলে। এমনকি যারা অনিয়ম করে চাকরি পেয়েছিলেন ইতিমধ্যেই এর আগে একবার যাদের গিয়েছিল, পুনরায় ইনভেস্টিগেশনের জন্য যাদেরকে আবার বহাল করা হয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। দেখা গেল না সুপ্রিম কোর্টে তাদের হয়ে কোনো আইনজীবীকে কথা বলার। তো আ সেইজন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরবর্তী দিনে অর্থাৎ আগামী সোমবারে যে হিয়ারিং হতে চলেছে, সেখানেই যোগ্যদের ক্ষেত্রে কি হতে চলেছে সেটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আ মূলত গতকাল যে হিয়ারিং হয়েছিল, সেখানে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন এর ব্যাপারে যে অর্ডার ছিল, সেটি রাজ্যের উকিল আ রাকেশ দ্বিবেদী তিনি বোঝাতে পেরেছেন বিচারপতিকে যে এই মুহূর্তে এটি প্রয়োজন নয়, তাই এটি স্টে হয়ে গেছে এবং বাকি অংশের উপর স্টে কি করে দেবে? দেখুন একটা কেস স্টাডি না করে তো কখনো স্টে দেওয়া যায় না। এটা সুপ্রিম কোর্ট, কোনো ছেলেখেলার জায়গা নয়। তাহলে বিচারপতির কাছে অবশ্যই আগে অথেন্টিক সোর্স থেকে যতক্ষণ না ক্লিয়ার হয়, ততক্ষণ তিনি তো স্টে দিতে পারেন না। স্টে দিলে কি হবে? যারা এই যে অযোগ্যভাবে চাকরি পেয়েছে, তারা তো আবারও সেই স্টের আওতায় পড়ে যাবে। তো এখন বিচারপতি স্পষ্টত বলেই দিয়েছেন যে, জালিয়াতি এখানে হয়েছে দেখা যাচ্ছে। প্যানেল বহির্ভূত নিয়োগ। দেখা যাচ্ছে তিনি প্যানেল বহির্ভূত নিয়োগটাকেই বলেছিলেন। তো জালিয়াতি হয়েছে আপনি আমি প্রত্যেকেই জানি। অতএব যোগ্য অযোগ্য করাই হলো না। তো তার আগে কিভাবে এক অংশের জন্য স্টে দিবে? আর এক অংশের জন্য রায় বহাল থাকবে? সেটা তো সম্ভব নয়। সেটা তখনই সম্ভব যখন দুধ দুধ পানি কা পানি আলাগ হো জায়েগা। যখন আলাদা হবে তখনই এটা সম্ভব। তাহলে আমি আবারও কনক্লুড করছি যে জালিয়াতি হয়েছে অ্যাকসেপ্টেড, জালিয়াতি হয়েছে প্রমাণিত এবং যেহেতু জালিয়াতি হয়েছে যতক্ষণ না জালি এবং যোগ্যদের আলাদা করা যায় ততক্ষণ পর্যন্ত এই অর্ডারের উপর স্টে করা সম্ভবই নয়। যদি আলাদা করা সম্ভব হয় তাহলে অবশ্যই পরবর্তী দিনে আমরা দেখতে পাবো এর প্রতিফলন কোর্টে কী হচ্ছে। আর হ্যাঁ, একটি আপনাদের বলি এসএসসি সূত্রে খবর এই ৭ দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন নাইসার সার্ভার থেকে যে তথ্য পাওয়া গেছিল বা যে ওএমআর পাওয়া গেছিল বা তাদের কাছে যে অথেন্টিক ওএমআর আছে, ওএমআরের কপি আছে, সেইগুলোই তারা পুনরায় যাচাই করে সেখান থেকে প্রাপ্ত নম্বরগুলি এবং তাদের একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার এবং সাক্ষাৎকারে প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে এসএসসি তালিকা প্রস্তুত করবে এবং এই তালিকা জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে। এসএসসি অত্যন্ত দ্রুততার সঙ্গে এটা করবে বলে তারা গোপন এসএসসি সূত্রে খবর পাওয়া গিয়েছে। তো এ পর্যন্তই নিশ্চয়ই বিষয়টি আপনাদের সামনে স্বচ্ছ হলো বা ক্লিয়ার হলো। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করবেন।